হাই ফ্রেন্ডস, মাই নেম ইজ সুদীপ কয়াল। আমাদের হচ্ছে ব্রিদিং আর রেসপিরেশনের যে ক্লাসটা হচ্ছিল, আজকে তার 3 নম্বর ক্লাস হবে। তো যারা অলরেডি আমার সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত আছো, তারা সকলেই জানো যে দুটো ক্লাস হয়ে গেছে এবং যতটা ডিটেলে পসিবল আমি করাবার চেষ্টা করেছি। তো আজকে আমাদের 3 নম্বর ক্লাস হবে। এই ক্লাসের মধ্যে আমি চেষ্টা করবো এই যে ব্রিদিং অ্যান্ড রেসপিরেশনের যে ক্লাসটা হচ্ছে, যেটা ম্যাক্সিমাম শেষ করে দেওয়া যায়, কেন টোটাল তো অনেক চ্যাপ্টার আছে, মেন মেন টপিক গুলোকে আমি কভার করার চেষ্টা করছি। তো আজকে ব্রিদিং অ্যান্ড রেসপিরেশনের 3 নম্বর পার্ট হবে। তো এই থার্ড পার্টের মধ্যে আমি ম্যাক্সিমামটা কমপ্লিট করার চেষ্টা করব। যদি কমপ্লিট না হয়, নেক্সট উইকে আবার যখন ভিডিও আসবে চেষ্টা করব করিয়ে দেওয়া যায় কিনা, বা নেক্সট উইকে হয়তো নতুন চ্যাপ্টার আমি স্টার্ট করতে পারি। তো আজকের হবে ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। তার আগে আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমার নাম সুদীপ কয়াল, আমি ডায়মন্ড হারবারে থাকি। তো অলরেডি ডায়মন্ড হারবারে আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডে 9, 10, 11, 12 এর ব্যাচ তো চলছে। আর বিশেষ করে এই যে ভিডিওটা, এই যে ক্লাসগুলো আমি ইউটিউবে করাচ্ছি, এটা তো মেডিকেলের কথা ভেবেই। মেডিকেলের ক্লাস কিন্তু আমার ডায়মন্ড হারবারেও ব্যাচ হচ্ছে, সরিষাতেও ব্যাচ চলছে। যারা অফলাইন আসতে পারছে তারা অফলাইন করছে। যাদের বাড়ি অনেক দূরে আসতে পারছে না, অনেকেই কন্ট্যাক্ট করছে, স্যার এটা বলে দিন, ওটা অসুবিধা হচ্ছে, তাদের কথা ভেবেই কিন্তু ইউটিউবটা আবার নতুন করে শুরু করা। তো তাদের অনেকেই ক্লাস করে, তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে, স্যার এই প্রবলেম আছে। তো তোমরা যারা ক্লাস করছো বা নতুন করে এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখবে, তারা কিন্তু প্লে লিস্টে পার্ট 1, পার্ট 2 পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বা যারা পার্সোনালি আমাকে চেনে, দূরে থাকার জন্য আসতে পারছে না, তারা তো হোয়াটসঅ্যাপে মেসেজ করছেই, তারা প্রত্যেকেই ক্লাস করার পরে আমাকে মেসেজ করে। তো সেই জন্যই কিন্তু ভিডিওটা আমি একের পর এক এগিয়ে যাচ্ছি, যেহেতু কিছু স্টুডেন্ট আছে যারা আমার ক্লাস কন্টিনিউয়াসলি করছে। তো তাদের সকলকে বলবো, যারা ক্লাস করছে তাদের এই ভিডিওটা আরো বেশি করে শেয়ার করা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। কেননা সপ্তাহে আমি একটা দিন হয়তো ফ্রি পাই এই ইউটিউব ভিডিও বানানোর জন্য, ক্লাস করানোর জন্য। তো সেই জন্য সেটা ম্যাক্সিমাম সময় রবিবার দিন আসে, কখনো কখনো শনিবার আসে। তো রবিবার দিন করে আসার সম্ভাবনা বেশি। তো এই ভিডিওটা মেবি আজকে আমি শুট করছি, আর শনিবারই আজকে আসবে বা কালকে আসবে। তো তোমরা সকলের সাথে শেয়ার করে রাখো। যারা দূরে আছে, যারা করতে পারছে না বা কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, তারা যদি এই ক্লাসগুলো করে মেবি কিছু তো উপকার হবে। যতটা ম্যাক্সিমাম করানো যায় আমি করাচ্ছি। তো অলরেডি এই চ্যাপ্টারে দুটো টপিকের মধ্যে আমরা হ্যালডেন এফেক্ট, বোর এফেক্ট করে নিয়েছি। কার্বন ডাই অক্সাইড কি করে মুভ করছে সেইগুলো আমরা করে নিয়েছি। আগের দিন আমরা ইনহেলেশন এক্সহেলেশন কমপ্লিট করেছি, কি করে ব্রিথ ইন ব্রিথ আউট হচ্ছে সেগুলো দেখেছি। পার্সিয়াল প্রেসার দেখা হয়ে গেছে। প্রায় ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম টপিকই কমপ্লিট। আজকের ওভারঅল ইন্ট্রোডাকশনের দিকে যেগুলো আমি বলেছিলাম সেগুলো একটু ডিটেলে আজ করাবো। যেমন সেলুলার রেসপিরেশন কোনটা, আমাদের ব্রিথ ইন কোনটাকে বলছে, ব্রিথ আউট কোনটাকে বলছে, ঠিক আছে, এক্সটার্নাল রেসপিরেশন কোনটা, এই নিয়ে আমাদের ক্লাসটা আজকে স্টার্ট করব। চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখে নাও এই চ্যাপ্টারে আমাদের ব্রিদিং এন্ড রেসপিরেশন। আজকে যেটা করব, কিভাবে এই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেই জায়গাগুলোর কি নাম। এটা সকলেই জানে অ্যালভিওলাই। আগেও এই ছবি আমি এঁকেছি প্রথম দিকে। এটা হচ্ছে অ্যালভিওলাই। এবার আমি একটা ব্লাড ক্যাপিলারি আঁকি। জেনারেল সার্কুলেশনটা এইভাবে আঁকছি আমি, যাতে বুঝতে সুবিধা হয়। এটা অ্যালভিওলাই। এটা ধরো জেনারেল সার্কুলেশন। আর এটা হচ্ছে টিস্যু, যেখানে অক্সিজেন ট্রান্সফরমেশন হবে। ঠিক আছে। তো বলা হয়েছিল অ্যালভিওলাই থেকে যখন আমাদের সিও2টা কি হয়, আমাদের জেনারেল সার্কুলেশন থেকে কার্বন ডাই অক্সাইডটা কি করে, আমাদের অ্যালভিওলাইতে চলে যায়। কেন, পার্সিয়াল প্রেসার দিয়ে আমি ডিটেলে বুঝিয়েছি। আর অক্সিজেনটা কি হয়, এখান থেকে আমাদের চলে আসে এই জায়গাটায়। তাহলে এই যে জায়গাটায়, তাহলে তার আগে তো আমাদের বাইরে থেকে এখানটায় অক্সিজেনটা আসতে হয়েছে, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়েছে। তাহলে এই যে এন্ট্রি করলো, তাহলে এইটা কিন্তু ব্রিদিং এর পার্ট। তাহলে এই যে দুটো, এই যে জায়গাটা এন্ট্রি করছে, এটা কিন্তু আমাদের কার পার্ট? এটা কিন্তু আমাদের ব্রিদিং এর পার্ট। এটা কিন্তু ব্রিদিং এর পার্ট।
মানে একটা হচ্ছে ইনহেলেশন, একটা এক্সহেলেশন, মানে ব্রিথ ইন আর ব্রিথ আউট। তাহলে এই যে CO2 বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা ব্রিথ আউট। আর এখানে অক্সিজেন এন্ট্রি করছে, তাহলে এটাকে ব্রিথ ইন। তাহলে এটা ব্রিথ ইন আর এটা হচ্ছে আমাদের ব্রিথ আউট। এবারে তাহলে এগুলো হচ্ছে আমাদের হয়ে গেল ব্রিদিং এর পার্ট। তাহলে এর আন্ডারে কে কে এলো? ইনহেলেশন আর এক্সহেলেশন। তাহলে এর আন্ডারে দুটো কে এলো? ইনহেলেশন আর এক্সহেলেশন। তাহলে কিন্তু তাহলে ব্রিদিং এর আন্ডারে দুটো হয়ে গেল, ইনহেলেশন এক্সহেলেশন। এইবারে দেখো এই যে অ্যালভিওলাই থেকে জেনারেল সার্কুলেশনে যে ব্লাডটা এন্ট্রি করলো, মানে অ্যালভিওলাই, এটাকে অ্যালভিওলাই। অ্যালভিওলাই থেকে এটা হলো, তাহলে এই যে এক্সচেঞ্জটা অ্যালভিওলাই থেকে ব্লাড ক্যাপিলারিতে ঢুকছে লাংসে, এইটাকে বলা হচ্ছে আমাদের এক্সটার্নাল রেসপিরেশন। এটার নাম, তাহলে এই যে এক্সচেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল রেসপিরেশন। তার মানে এইখানটাতে CO2 এসে বেরিয়ে গেল, তাহলে এটা অক্সিজেনেটেড ব্লাড। O2 যেহেতু বেড়ে গেল, তাহলে আমরা এইটাকে ধরে নিতে পারি এটা, তাহলে এই যে ব্লাডটা যাচ্ছে এটা এটা অক্সিজেনেটেড ব্লাড। এই অক্সিজেনেটেড ব্লাডটা তাহলে এই টিস্যুতে এলো, এখানে আসার পরে তাহলে অক্সিজেনটা তাহলে এখানে দেবে, তাই তো? অক্সিজেনটা তাহলে এখানে দিল। এবারে দেখো তাহলে এদিকে তাহলে এইখানে যে CO2 টা তৈরি হয়েছে, তাহলে সেই CO2 টা তাহলে এদিকে চলে এলো। তাহলে আবার এই CO2 যুক্ত ডিঅক্সিজেনেটেড ব্লাডটা তাহলে চলে এলো আবার এইখানে। ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাহলে এই জায়গাটাকে বলছি এক্সটার্নাল রেসপিরেশন, তাহলে এই জায়গাটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এই যে এক্সচেঞ্জটা হলো টিস্যু লেভেল, তাহলে এটা কি টিস্যু, টিস্যু লেভেলে তাহলে হলো, তাহলে এটাকে বলছে আমাদের, এটা যদি এক্সটার্নাল রেসপিরেশন হয় তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেসপিরেশন। হয়ে গেল। তাহলে আরেকটা রেসপিরেশন বাকি আছে, এই যে আমাদের অক্সিজেনটা এখানে এলো, এই অক্সিজেনটা এখানে, তো অক্সিজেনটা ইউজ হবে, তো তাহলে কার সাথে এটা ইউজ হবে? তাহলে এটা দেখো, তাহলে এর ভিতরে তাহলে গ্লুকোজ আছে, এই গ্লুকোজ, এই গ্লুকোজের সাথে কি হবে? এই অক্সিজেনটা লাগবে, গ্লুকোজের সাথে অক্সিজেনটা লাগবে, তৈরি হবে কি? এই অক্সিজেনটা তাহলে এখানে ইউজ হলো, তো তৈরি হবে CO2 প্লাস হচ্ছে ATP। তাহলে এই যে ঘটনাটা, তাহলে এই জায়গাটা যদি ব্র্যাকেট করে দেওয়া যায়, এই যে কন্টিনিউয়াসলি হচ্ছে, তাহলে অক্সিজেনটা তাহলে এইখানটায় যাচ্ছে আর CO2 তাহলে এটা তৈরি হচ্ছে, তাহলে CO2 হচ্ছে আমাদের বেরিয়ে আসছে, এই CO2 টা এখান থেকে বেরিয়ে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে ভিতরে এই যে গ্লুকোজ আছে, গ্লুকোজ লেখাটা একটু হালকা লাগছে, তো এই যে আমাদের গ্লুকোজ, যেটা ডাইজেশনের পরে গ্লুকোজটা ব্লাড সার্কুলেশনে এসছে, এই গ্লুকোজটা তাহলে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড আর অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করছে। এই ATP থেকে আমরা 686 কিলো ক্যালোরি পাবো, সেটা পরে এতে আসছি। তাহলে এই যে রেসপিরেশনটা এখানে হলো, তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে আমাদের সেলুলার রেসপিরেশন। তাহলে এটা হয়ে গেল এক্সটার্নাল রেসপিরেশন, এটা ইন্টারনাল রেসপিরেশন, এটা ব্রিদিং, ব্রিদিং এর দুটো ভাগ, এক্সহেলেশন ইনহেলেশন, আর এটাকে বলা হচ্ছে সেলুলার রেসপিরেশন। তাহলে আবার বলছি, একবার ওভারঅল বলে দিই, তারপর তোমরা দেখে নেবে। তাহলে আমাদের এয়ার থেকে লিখে দিই, তাহলে এয়ার থেকে কি হলো? এটা তো এয়ার, এইখানটা কি বলছি? এয়ার, এয়ার থেকে অক্সিজেনটা অ্যালভিওলাইতে এসছে, সেখান থেকে ও ব্লাড সার্কুলেশনে ঢুকেছে, অক্সিজেনের ব্লাডটা টিস্যুতে এলো, টিস্যুকে অক্সিজেন দিল, টিস্যুর ভিতরে সেলুলার রেসপিরেশন হলো, সেলুলার রেসপিরেশন হওয়ার পরে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেরোলো সেটা তখন ব্লাডে চলে এলো, আসার পরে সেটা এখান থেকে সার্কুলেশন করে অ্যালভিওলাইয়ের বাইরে বেরিয়ে গেল।
তাহলে অ্যালভিওলাই থেকে আমাদের নোজ হয়ে যখন বাইরে বেরিয়ে গেল তখন সেটাকে বলা হচ্ছে ব্রিদিং। ব্রিদিং এর দুটো ভাগ, ইনহেলেশন এক্সহেলেশন। অক্সিজেন ঢুকাচ্ছি আমরা, এন্ট্রি করাচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের ইনহেলেশন। যখন কার্বন ডাই অক্সাইডটাকে বার করে দিচ্ছি মানে ব্রিথ আউট করে দিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে এক্সহেলেশন। ওটা তো একটা হলো। এবার অ্যালভিওলাই যে আছে, অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা যখন জেনারেল সার্কুলেশনে আসছে তখন সেটাকে কি বলা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। ঠিক কার্বন ডাই অক্সাইডটা যেভাবে অ্যালভিওলাইতে আসছে। এবার এই অক্সিজেনের ব্লাড যখন টিস্যুর কাছে চলে এলো, টিস্যুর কাছে আসার পরে কি হলো, টিস্যু অক্সিজেনটা তাহলে এখানে দিয়ে দিল, টিস্যুকে দিয়ে দিল, টিস্যুতে ডিফিউজ হয়ে অক্সিজেন এলো, কারণ অক্সিজেন হচ্ছে আমাদের এই সেলুলার রেসপিরেশনে কাজে লাগবে। এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, সেই কার্বন ডাই অক্সাইড আবার টিস্যু থেকে চলে এলো জেনারেল সার্কুলেশন ব্লাড ক্যাপিলারি থেকে, সেখান থেকে সেটা চলে এলো আমাদের অ্যালভিওলাই থেকে এবং সেখান থেকে নেচারে বেরিয়ে গেল। তাহলে এই বিভিন্ন স্টেজের নামগুলো মনে রাখতো। একটাকে বলা হচ্ছে ব্রিদিং। আচ্ছা, 2 নম্বরে হয়ে গেল আমাদের ইন্টারনাল এক্সটার্নাল রেসপিরেশন, 3 নম্বরে হয়ে গেল ইন্টারনাল রেসপিরেশন, আর 4 নম্বরে হয়ে গেল সেলুলার রেসপিরেশন। এই পর্যন্ত দেখে নাও। এবার দেখো এক্ষুনি যেটা হলো আমাদের সেলুলার রেসপিরেশন, যেটা সেলুলার লেভেলে হচ্ছে। এবার সেই সেলুলার রেসপিরেশনের এবার 3টে ভাগ আছে। সেলের ভিতরে যে রেসপিরেশন হচ্ছে তার 3টে ভাগ আছে, একটা একটা করে আমরা দেখব। প্রথমে আমরা দেখছি যে অ্যারোবিক রেসপিরেশন, এখানটায় অ্যারোবিক রেসপিরেশন। আরেকটা হচ্ছে আমাদের অ্যানারোবিক রেসপিরেশন। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে ফার্মেন্টেশন। হলো। এবারে দেখো এই যে আমাদের অ্যারোবিক রেসপিরেশন, এখানটা কিন্তু অক্সিজেন ইউজ হচ্ছে, এখানে অক্সিজেন আছে, ফ্রি অক্সিজেন, এখানে ফ্রি অক্সিজেন প্রেজেন্ট। কিন্তু এখানেও ফ্রি অক্সিজেন নেই, এখানেও অক্সিজেন নেই। এখানটা তাহলে কি আছে, এখানে অক্সিজেন আছে কিন্তু সেটা কোনো না কোনো কম্পাউন্ড ফর্মে, যেমন NO3, ফ্রি অক্সিজেন কিন্তু এখানে অ্যাবসেন্ট। তাহলে এটা লিখে রাখো, এখানে কিন্তু ফ্রি অক্সিজেন অ্যাবসেন্ট। ফ্রি অক্সিজেন অ্যাবসেন্ট। আর এখানটা টোটাল অক্সিজেনই নেই, পুরো মানে একদম অক্সিজেনের অ্যাবসেন্সে এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফার্মেন্টেশন। এটা আমি ইস্টের দেখি যেটা হিউম্যান বডিতেও হয়। তো এক এক করে আসো, যেহেতু এখানে ফ্রি অক্সিজেন আছে তাহলে এখানটায় যে আমাদের গ্লুকোজ, তাহলে এই যে C6H12O6 এর তাহলে কি হচ্ছে, কমপ্লিট ব্রেকডাউন হচ্ছে। কি হচ্ছে, কমপ্লিট ব্রেকডাউন। তাহলে এর কমপ্লিট ব্রেকডাউন হচ্ছে। কমপ্লিট ব্রেকডাউন হচ্ছে বলেই কিন্তু এখানে যে আমরা এনার্জিটা পাচ্ছি সেটা কিন্তু 686 কিলো ক্যালোরি। তাহলে এখানে কমপ্লিট ব্রেকডাউন হচ্ছে, তাই আমরা এখানে পাচ্ছি 686 কিলো ক্যালোরি। এত পরিমাণ এনার্জি পাচ্ছি যদি সেটা অ্যারোবিক রেসপিরেশন হয়, যেখানে ফ্রি অক্সিজেন আমার প্রেজেন্ট। এবার যদি অ্যানারোবিক রেসপিরেশন দেখো, এখানটাতে কিন্তু ফ্রি অক্সিজেন নেই, এখানে ফ্রি অক্সিজেন অ্যাবসেন্ট। এর ফলে এখানে কিন্তু ইনকমপ্লিট ব্রেকডাউন, এখানে কিন্তু কমপ্লিট হচ্ছে না। এখানে কিন্তু আমরা বলি ইনকমপ্লিট ব্রেকডাউন। এর ক্ষেত্রেও সেম ইনকমপ্লিট ব্রেকডাউন। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানটায় যে এনার্জিটা আমরা পাচ্ছি অনলি 50 কিলো ক্যালোরি। বোঝা গেল? তাহলে এখানে কমপ্লিট ব্রেকডাউন 686 কিলো ক্যালোরি, এখানে 50 কিলো ক্যালোরি। এখানে কিন্তু অক্সিজেন আছে কিন্তু সেটা কম্পাউন্ড ফর্মে, এখানে ফ্রি অক্সিজেন নেই, কিন্তু এখানে পাচ্ছি আমরা, একে কিন্তু আমরা পাচ্ছি, এই NO3টাকে কিন্তু আমরা আছে, এখান থেকে কিন্তু সে অক্সিজেনটাকে ইউজ করছে। এবারে যেখানে আমাদের ফার্মেন্টেশন হচ্ছে সেখানে ওভারঅল কোনো অক্সিজেনই নেই, এটা নিজে থেকেই ব্রেকডাউন করছে উইদাউট অক্সিজেন। এবার এই উইদাউট অক্সিজেন তৈরি করে এখানে যে এনার্জিটা আমরা পাচ্ছি অনলি 36 কিলো ক্যালোরি। এর ভ্যালুগুলো বিভিন্ন বইয়ে 19-20 থাকে, এটা 36 কিলো ক্যালোরি। এখানে ইস্টের দ্বারা করা হয়, যেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। দেখতেই পাচ্ছ এটা ইথাইল অ্যালকোহল, এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল সেলুলার যে রেসপিরেশন আছে। একটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, যেটা আমাদের হিউম্যান বডিতে নরমালি হয়, এটা অ্যানারোবিক রেসপিরেশন। আরেকটা হচ্ছে আছে আমাদের ফার্মেন্টেশন, যেখানে কোনো অক্সিজেনই নেই, সেখানে পুরোপুরি ওটা ইনকমপ্লিট ব্রেকডাউন করছে। তাহলে এটাও কি হচ্ছে, এটাও আমাদের ইনকমপ্লিট ব্রেকডাউন।
তাহলে যেটা আমরা ফার্মেন্টেশন, তাহলে এটাও ইনকমপ্লিট ব্রেকডাউন। তাহলে এই পর্যন্ত দেখো, তারপরে আমি আবার বলছি এটাও ইনকমপ্লিট ব্রেকডাউন। তাহলে এই যে আমরা দেখছি অ্যারোবিক রেসপিরেশন বা ফার্মেন্টেশন, অ্যানারোবিক রেসপিরেশন, তাহলে হিউম্যান বডিতে কিভাবে হচ্ছে একটু দেখবো। তাহলে এইটুকুনি আই থিঙ্ক বুঝতে পেরেছো কোনটা অ্যারোবিক, কোনটা অ্যানারোবিক আর কোনটা ফার্মেন্টেশন। তিনটে কিন্তু পরীক্ষা আসে, বোর্ডসেও আসে আর এটা আমাদের মেডিকেলেও আসে। মানে বোর্ডে পুরো লিখতে দেয় হোয়াট ইজ অ্যারোবিক রেসপিরেশন, হোয়াট ইজ অ্যানারোবিক রেসপিরেশন, হোয়াট ইজ ফার্মেন্টেশন, প্লাস আমাদের মেডিকেলেও দিয়ে দেয়। তো এটা আমি একটু মুছে দিচ্ছি। হিউম্যান বডিতে একটা সেলের ভিতরে কি হচ্ছে দেখো। যদি একটা সেল দেখা যায়, একটা বড় করে যাচ্ছে একটা সেল, এটা কিন্তু একটা সেল, ঠিক আছে। মানে এত বড় সেল থেকে ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই, এটা হাতির সেল, ঠিক আছে। তো এটা একটা সেল। সেলের ভিতরে কি আছে, সেলের ভিতরে হচ্ছে আমাদের আছে একটা মাইটোকন্ড্রিয়া, বড় দেখে মাইটোকন্ড্রিয়া। আমি এটা একটা মাইটোকন্ড্রিয়া। তাহলে এটা আমাদের মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এবারে যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে, যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে মানে অ্যারোবিক রেসপিরেশন যদি হয়, তাহলে অ্যারোবিক হবে, এই সেলের ভিতরে অ্যারোবিক হবে। যদি অ্যারোবিক রেসপিরেশন হয় তাহলে কি হবে, এর ভিতরে যে গ্লুকোজটা আছে না, এই যে C6H12O6, এখানে অক্সিজেন ইউজ হবে। তাহলে এই গ্লুকোজটা প্রথমে ভেঙে চলে আসবে আমাদের পাইরুভিক অ্যাসিড। এই যে পুরো গ্লুকোজটা থেকে আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এটার নাম কি হলো, এটার নাম হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। এবারে যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে, আছে এইখানটা অক্সিজেন হবে না, এইখানটা হবে না, আমাদের গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হলো নরমালি সাইটোপ্লাজমে, এখানে কিন্তু অক্সিজেনের কোনো দরকার নেই, ওটা এনজাইমেটিক্যালি উইথ দ্য হেল্প অফ বিভিন্ন এনজাইম আছে, বিভিন্ন এনজাইমের হেল্প নিয়ে সেটা গ্লুকোজ থেকে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। এবারে যদি অক্সিজেন থাকে তখন এই পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ায় যাবে, যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে। যেই এটা পাইরুভিক অ্যাসিড ভিতরে ঢুকবে তখন এই পাইরুভিক অ্যাসিডের কমপ্লিট ব্রেকডাউন হবে এখানটায়। এই একটা কমপ্লিট ব্রেকডাউন হবে। তাহলে পাইরুভিক অ্যাসিড হয়ে কি করবে আমাদের, তাহলে এর ভিতরে যে কমপ্লিট ব্রেকডাউন হবে সেই সাইকেলের নাম কি, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, তো ভিতরে চলবে, ক্রেবস সাইকেল বলা হবে। তাহলে এইখানে হচ্ছে গ্লাইকোলাইসিস হলো আর ভিতরে হয়ে গেল আমাদের ক্রেবস সাইকেল। এখানে কি হচ্ছে ক্রেবস সাইকেল। তাহলে এই ক্রেবস সাইকেল আর এই গ্লাইকোলাইসিস, যদি গ্লাইকোলাইসিস হয়ে ক্রেবস সাইকেল হয় তবেই কিন্তু আমরা ওভারঅল টোটাল রিঅ্যাকশন থেকে যে এনার্জিটা পাবো সেটা হবে 686 কিলো ক্যালোরি। এই অবধি দেখো। তারপরে যদি অ্যানারোবিক রেসপিরেশন হয় কি বলে দেবো। এবারে দেখো, যদি অক্সিজেন অ্যাবসেন্ট থাকে, এই অক্সিজেনটা এখানে নেই, অক্সিজেনটা অ্যাবসেন্ট, তখন কি হবে দেখো। এই মাইটোকন্ড্রিয়া, যদি অক্সিজেন অ্যাবসেন্ট থাকে, এখানে একটু মুছে গেছে, এটা গ্লাইকোলাইসিসটা তো হলো,
যদি অক্সিজেন অ্যাবসেন্ট থাকে, অক্সিজেন অ্যাবসেন্ট নেই, তখন এই গ্লাইকোলাইসিস চলে যাবে আমাদের ল্যাকটিক অ্যাসিডে। কোথায় চলে যাবে? ল্যাকটিক অ্যাসিড, যেটাকেই বলা হচ্ছে মাসেল ক্র্যাম্প। তাহলে ভালো করে বোঝো, যদি অ্যানারোবিক রেসপিরেশন হয় তার মানে তখন এটা অ্যারোবিক আর নেই, এটা অ্যানারোবিক হয়ে যাচ্ছে। যদি অ্যানারোবিক রেসপিরেশন হয় তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড কিন্তু তৈরি হবে। গ্লাইকোলাইসিস ইজ কমন ফর বোথ অ্যারোবিক রেসপিরেশন এন্ড অলসো দ্য অ্যানারোবিক রেসপিরেশন, ইভেন ফার্মেন্টেশন অলসো। তো গ্লাইকোলাইসিস তো হবেই, মানে যেখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড ফর্মেশনটা হবে, কিন্তু এই পাইরুভিক অ্যাসিডটা কিন্তু কমপ্লিট ব্রেকডাউন করতে পারবে না মাইটোকন্ড্রিয়ার ভিতর, কেননা অক্সিজেন অ্যাবসেন্ট আছে। অক্সিজেনটা অ্যাবসেন্ট আছে বলে সেটা অটোমেটিক্যালি ধীরে ধীরে ব্রেকডাউন করে তৈরি করবে ল্যাকটিক অ্যাসিড। এবারে তো এনার্জি তৈরি করবে 36 এটিপি, এই আমাদের 36 kcal কিলো ক্যালোরি। তো এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে গেল, এটাই কিন্তু মাসেলে জমে গেলে তখন সেটাকে বলা হবে ক্র্যাম্প হয়ে গেল। মানে এবারে তাকে 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে। এই যে ল্যাকটিক অ্যাসিডটা তখন ধীরে ধীরে আমাদের ব্রেকডাউন হবে কোথায়? লিভারে। তারপরে সেই লিভারে গিয়ে এই ল্যাকটিক অ্যাসিডের 80% হয়ে যাবে গ্লুকোজ, আর বাকি হচ্ছে আমাদের 20% এর মতো থাকবে, তারা কার্বন ডাই অক্সাইডে ট্রান্সফার হয়ে শরীরের বাইরে বেরিয়ে যাবে। তো ওই সাইকেলটাকে বলা হয় কোরি সাইকেল। যখন মাসেল করাবো বলে দেবো, তাও একটা ওভারঅল বলে দিচ্ছি। এই গ্লাইকোলাইসিস থেকে ল্যাকটিক অ্যাসিড কেন তৈরি হলো? অক্সিজেন অ্যাবসেন্ট আছে বলে। এবার এই ল্যাকটিক অ্যাসিডটা কোথায় যাবে? এই ল্যাকটিক অ্যাসিডটা চলে যাবে আমাদের লিভারে। এই যে ল্যাকটিক অ্যাসিড না, এখান থেকে বেরিয়ে চলে যাবে আমাদের লিভার। লিভারে গিয়ে এই ল্যাকটিক অ্যাসিডের ব্রেকডাউন হবে, ব্রেকডাউন করে 80% চলে যাবে গ্লুকোজ ফর্মেশন করবে। আর লিখে দিই এখানে যে ল্যাকটিক অ্যাসিড যে তৈরি হলো তার 80% ট্রান্সফার হয়ে যাবে কোথায়? আমাদের গ্লুকোজে। এটা আবার পুনরায় ইউজ হবে, আর বাকি যে 20% আছে তখন সেটা চলে যাবে আমাদের কার্বন ডাই অক্সাইডে, যেটা আবার হচ্ছে এক্সহেলেশন করে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানারোবিক রেসপিরেশন, যেখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তো তৈরি হবে, কিন্তু পাইরুভিক অ্যাসিড কমপ্লিট ব্রেকডাউন করতে পারবে না, ইনকমপ্লিট ব্রেকডাউন হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। এটা অ্যানিমেলের ক্ষেত্রে। প্ল্যান্টের ক্ষেত্রে এটা হয়ে যেত ইথাইল অ্যালকোহল বা অ্যালকোহল, মনে রাখবে অ্যালকোহল তৈরি হতো। ইভেন ওই ফার্মেন্টেশন করেই তো আমাদের যত মদ শিল্প আছে আমাদের, সেখানে হচ্ছে অ্যালকোহল তৈরি করা হচ্ছে। শুধুমাত্র অ্যালকোহল তৈরি করতে নয়, আমাদের বিভিন্ন ব্রেডস আছে, কেক, এগুলো তৈরি করতে গেলেও আমাদের এই ফার্মেন্টেশন করা হয় আর কি। তো তখন কি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো অ্যানিমেলের ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে হয়ে গেল ইথাইল অ্যালকোহল। আর এই ল্যাকটিক অ্যাসিড যেটা মাসেলে ক্র্যাম্প করেছে, সেটা পরবর্তীকালে জেনারেল সার্কুলেশন থেকে লিভারে যাবে। লিভারে হচ্ছে 80% হচ্ছে আমাদের গ্লুকোজে ট্রান্সফার হবে, যেটা আবার ইউজ হয়ে যাবে। আর বাকি যে 20% আছে সেটা এক্সহেলেশন হয়ে শরীরের বাইরে বেরিয়ে যাবে। কি অবধি দেখো। এবার আমরা দেখবো রেসপিরেটরি ভলিউম এন্ড ক্যাপাসিটিস। তো এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, তো এক এক করে আমরা দেখবো রেসপিরেটরি ভলিউম এন্ড ক্যাপাসিটি। যেমন প্রথমে আছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম মানে ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং দ্য নর্মাল রেসপিরেশন। আসছি, তাহলে টাইডাল ভলিউম কি বলছে? টাইডাল ভলিউম হলো, টাইডাল ভলিউম হলো আমাদের ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং রেসপিরেশন। এই যে আমি এখন পড়াচ্ছি, নর্মালি আমি ব্রিদ ইন করছি, ব্রিদ আউট করছি, সেটা কিন্তু বুঝতে পারছি না। নর্মালি ব্রিদ ইন ব্রিদ আউট করছি, যেটা আমি বুঝতে পারছি না, সেটাকেই আমাদের বলা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম। তাই টাইডাল চশমাটা পড়া হয়নি। তো তাহলে ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং নর্মাল রেসপিরেশন, মানে ব্রিদ ইন হয় 500 ml আর ব্রিদ আউট হয় 500 ml। তো এটা নর্মাল, এটাকে কি বলা হচ্ছে? আমাদের টাইডাল ভলিউম। ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 500 ml। তাহলে ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং নর্মাল রেসপিরেশন। এবারে বলছে যে আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে আইআরভি। এটা কি জিনিস? বলছে ফোর্সেবল ইন্সপিরেশন। ফোর্সেবল ইন্সপিরেশন মানে ধরো আমি অক্সিজেন নিতে পারি 500 ml, মানে এয়ারটা গেলাম, তারপরে তো জোর করে আরো কত বেশি পরিমাণ আমি ইন্সপায়ার করতে পারবো এয়ার, সেটাকেই বলা হচ্ছে আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, মানে কতটা রিজার্ভ থাকবে। তাহলে কি বললাম? যে নর্মালি তো 500 ml আমি নিতে পারবো, তার সাথে সাথে আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে জোর করে আরো কত বেশি পরিমাণ এয়ার আমি ভিতরে নিতে পারবো। তো
তো সেটাকেই বলছি আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাই ফোর্সেবল ইন্সপিরেশন, জোর করে ইন্সপিরেশন করা, মানে যখন আমরা খুব জোরে দৌড়াই তখনই আমাদের ফোর্সেবল রেসপিরেশন গুলো হয়, মানে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা তখন কাজে লাগে। আরেকটা আছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই যে আমাদের আছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা কি জিনিস? এটা হচ্ছে ফোর্সেবল এক্সপিরেশন। মানে নর্মালি আমি কার্বন ডাই অক্সাইড যখন রিলিজ করছি নেচারে তখন 500 ml মানে টাইডাল ভলিউমটা বেরোচ্ছে, তারপরেও যদি আমি জোর করে কার্বন ডাই অক্সাইড বার করতে চাই, তো মানে এয়ার ডিঅক্সিনেটেড ব্লাড থেকে যে আমরা এয়ার গুলো পেয়েছি সেটা এক্সহেলেশনের মাধ্যমে জোর করে বার করতে চাই, তখন তাকে বলা হয় ফোর্সেবল এক্সপিরেশন। তখন তার এভারেজ ভ্যালু হবে কত? আমাদের 100 ml, 1000 ml থেকে আমাদের 1100 ml। ঠিক আছে, এবারে দেখো এই যে আমাদের টাইডাল ভলিউমে যখন ইন্সপিরেশন হচ্ছে তখন কিন্তু এটিপি খরচ হচ্ছে, মানে এনার্জি দরকার হচ্ছে। কিন্তু টাইডাল ভলিউম যখন এক্সপিরেশন হচ্ছে তখন কিন্তু এনার্জি খরচ হচ্ছে না, মানে সেটা প্যাসিভলি হয়ে যাচ্ছে। বুঝে গেল? তাহলে যখন আমাদের টাইডাল ভলিউমে ইন্সপিরেশন হচ্ছে তখন এনার্জি খরচ হচ্ছে, কিন্তু যখন এক্সপিরেশন হচ্ছে তখন কিন্তু এনার্জি খরচ হচ্ছে না। কিন্তু ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেহেতু এটা আমরা ফোর্সফুলি করছি, এখানে তো ইন্সপিরেশন হচ্ছে মানে অবভিয়াসলি সেখানে এনার্জি খরচ হবে। কিন্তু এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম নরমালি এক্সপিরেশনের ক্ষেত্রে এনার্জি খরচ হয় না, মানে এটা প্যাসিভলি হয়। যেহেতু এটা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা ফোর্সেবল এক্সপিরেশন, তার মানে কিন্তু এখানটাতেও এটিপি খরচ হবে। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে। তিনটে কি শিখলাম? টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে আমাদের রেসপিরেটরি ভলিউম এন্ড ক্যাপাসিটি তিনটে পড়বো। প্রথমটার নাম হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম দেখো, এই যে আমাদের রেসিডুয়াল ভলিউম বলছে ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস ইভেন আফটার এ ফোর্সেবল এক্সপিরেশন। আমরা ফোর্সেবল এক্সপিরেশন মানে কি, জোর করে সমস্ত এয়ার লাংসের বাইরে বেরিয়ে দেওয়ার পরেও, মানে নর্মাল কিন্তু টাইডাল ভলিউম না, জোর করে এক্সপিরেশন করে দেওয়ার পরে, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে অক্সিজেন আছে জোর করে বার করে দিলাম, জোর করে সব কার্বন ডাই অক্সাইড যুক্ত এয়ার বাইরে বের করে দেওয়ার পরেও লাংস কিন্তু পুরোপুরি এমটি হয়ে যাবে না, সেখানে অল্প হলেও এয়ার কিন্তু থেকে যাবে, তাকেই বলা হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম। তাহলে ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস ইভেন আফটার এ ফোর্সেবল এক্সপিরেশন। ঠিক আছে, নেক্সট এসো এবার এভারেজ ভ্যালুটা দেখে নাও। দিস এভারেজ 1100 ml থেকে 1200 ml, এগুলো 19-20 হতে পারে, তাও তোমরা বিভিন্ন বই দেখে নেবে। কিন্তু এর যে স্টেটমেন্টটা মনে রাখতে হবে যে ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস ইভেন আফটার এ ফোর্সেবল এক্সপিরেশন, মানে এক্সপিরেশন জোর করে করার পরেও লাংস কখনো পুরোপুরি এমটি হয়ে যাবে না, অল্প হলেও তার ভিতরে এয়ার থাকবে, সেই ভ্যালুটার নামই হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এবারে আছে এক্সপিরেটরি ক্যাপাসিটি। বলছি এক্সপিরেটরি ক্যাপাসিটি কি জিনিস? এক্সপিরেটরি ক্যাপাসিটি এটা হলো টোটাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান এক্সপায়ার আফটার এ নর্মাল ইন্সপিরেশন। মানে নর্মাল সে এয়ার নিল, মানে 500 ml সে নর্মাল সে এয়ার নিল, এমন করে 500 ml সে নর্মাল নিল, নেওয়ার পরে কি বলছে? টোটাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান এক্সপায়ার। নর্মাল অক্সিজেন নেওয়ার পরে একটা মানুষ টোটাল যত পরিমাণ এয়ার বাইরে বার করতে পারে, তাহলে সে টাইডাল ভলিউম অনুযায়ী প্রথমে 500 ml বাইরে বার করবে, আবার ফোর্সেবল এক্সপিরেশনের মাধ্যমে 1000 বার করবে। তাহলে এই দুটো যোগফলই হচ্ছে আমাদের এক্সপিরেটরি ক্যাপাসিটি। মানে এক্সপিরেশন করার ক্যাপাসিটি কত? নর্মাল ইন্সপিরেশন করার পর, নর্মাল ইন্সপিরেশন করার পরে টোটাল যে পরিমাণ এয়ার সে বাইরে বার করতে পারবে সেটা কি বলা হচ্ছে আমাদের এক্সপিরেটরি ক্যাপাসিটি। ঠিক আছে, এবারে এসে ভ্যালু তুমি যোগ করলে পেয়ে যাবে 1500। এবারে বলছি ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি জিনিস? বলছে টোটাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ইন্সপায়ার আফটার এ নর্মাল এক্সপিরেশন। ঠিক এটার উল্টো, একটা মানুষ নর্মালি এক্সপিরেশন করলো, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত এয়ার টাইডাল ভলিউমটা বার করলো, 500 ml বার করলো, করার পরে টোটাল যে পরিমাণ এয়ার সে নিতে পারবে, নর্মাল তো নেবে 500 প্লাস তার সাথে ফোর্সফুলি যে পরিমাণ এয়ার সে নিতে পারবে, টোটাল যোগফলটাকে বলা হবে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে কি হলো? টোটাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ইন্সপায়ার
আফটার এ নর্মাল এক্সপিরেশন। তো এটা যোগ করলে কত হবে, নর্মালি 500 ml সে নেবে, তার উপরে ম্যাক্সিমাম 2500 থেকে 3000 এত ml পর্যন্ত সে নিতে পারে। তাহলে এই টোটাল দুটোকে যোগ করলে যেটা পাবো সেটা হবে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তিনটে জেনে গেলাম, রেসিডুয়াল ভলিউম, লাংসে যে পরিমাণ এয়ার কখনোই বাইরে বেরোবে না। এক্সপিরেটরি ক্যাপাসিটি, যে পরিমাণ এয়ার আমরা জোর করে বাইরে বার করতে পারবো নর্মাল ইন্সপিরেশন করার পর। আর ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম যতটা এয়ার আমরা লাংসে নিতে পারবো তার আগে নর্মাল এক্সপিরেশন করার পরে। তো এই তিনটে তোমরা দেখে নাও। এবার দেখো রেসপিরেটরি ভলিউম এন্ড ক্যাপাসিটির পরের গুলো, এইটাই হচ্ছে লাস্ট স্লাইড। তো প্রথমে আসছে আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এফআরসি, এটা কি জিনিস? বলছে ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেন ইন দ্য লাংস আফটার এ নর্মাল এক্সপিরেশন। তাহলে এটা মনে রাখতে হবে, আফটার এ নর্মাল এক্সপিরেশন। নর্মালি আমাদের এয়ার শরীরের বাইরে বেরিয়ে গেলে যার ভ্যালু ছিল 500 ml, তাহলে ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেন ইন দ্য লাংস, মানে 500 ml এয়ার শরীরের বাইরে বেরিয়ে যাওয়ার পরেও তারপরেও যে পরিমাণ এয়ার ভিতরে থেকে যাবে তাকেই বলা হচ্ছে আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেন ইন দ্য লাংস, সেই পরিমাণ এয়ার যেটা লাংসের ভিতরে এখনো পর্যন্ত আছে আফটার দ্য নর্মাল এক্সপিরেশন। নর্মাল এক্সপিরেশন করার পরে যে পরিমাণ এয়ার এখনো লাংসের মধ্যে আছে তাকেই বলা হচ্ছে আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তো তার ভ্যালু কত? বলছে ইআরভি। আরভি দেখো, আরভিটা তো বেরোবে না, রেসিডুয়াল ভলিউমটা তো থেকেই যাবে, আর জোর করে এয়ার বার করে দিলে তাকে বলা হয় কি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো নর্মাল এক্সপিরেশন করা মানে কি, টাইডাল ভলিউমের 500 ml বেরিয়ে গেল, আরো যদি ফোর্সফুলি বের করতাম তবেই তো এটা বেরোতো, কিন্তু এটা তো বেরোবে না। এখানে বলেছে যে নর্মাল এক্সপিরেশনের পরে যে পরিমাণ ক্যাপাসিটিটা থাকবে, নর্মাল কত 500 বেরিয়ে গেল, তারপরে ইআরভিটা পড়ে আছে আর রেসিডুয়াল ভলিউমটা তো পড়েই থাকবে। তাহলে এই দুটোকে যোগ করলে যেটা পাবো তাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এইগুলো কিন্তু মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, এই স্টেটমেন্ট তুলে তুলে কোশ্চেন আসে। এবারে বলছে ভাইটাল ক্যাপাসিটি কি জিনিস? ভাইটাল ক্যাপাসিটি বলছে দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ ইন। একটা মানুষ ম্যাক্সিমাম কত পরিমাণ এয়ার সে ভিতরে ব্রিথ ইন করতে পারবে আফটার এ ফোর্স এক্সপিরেশন, মানে যেখানটাতে আমরা 500 ml বার করে দেওয়ার পরে ইআরভি সেটাকেও বার করে দেবো, দেওয়ার পরে সে কত বেশি পরিমাণ এয়ার ভিতরে নিতে পারবে তাকেই বলা হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি। তাহলে দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ ইন আফটার এ ফোর্স এক্সপিরেশন। ফোর্স এক্সপিরেশন করার পরেও যে পরিমাণ ম্যাক্সিমাম এয়ার সে ব্রিথ ইন করতে পারবে তাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। তো তার সেটা কি কি? সেটা হচ্ছে আমাদের ইআরভি প্লাস টিভি টাইডাল ভলিউম প্লাস আইআরভি। তাহলে যেহেতু এটা ভাইটাল ক্যাপাসিটি মানে আমাদের ম্যাক্সিমাম আমরা নিতে পারবো টিভি প্লাস আইআরবি, এটা জোর করে নেবো, এটা টিভি নেওয়ার পরে আইআরবি নেব। টাইডাল আমাদের টাইডাল ভলিউমটা আগে থেকে ছিল, তার উপরে আমরা আইআরবি নেব, এটা জোর করে ব্রিথ ইন করতে পারবো, আর প্লাস ইআরবি যেটা ফোর্স এক্সপ্রেশন করে বার করে দিয়েছিলাম। তো ভাইটাল ক্যাপাসিটিতে তিনটে আমাদের যোগ করলে হয়ে যায়, সেটা হচ্ছে ইআরভি, টিভি আর আইআরবি। এই তিনটেকে যোগ করলে ভাইটাল ক্যাপাসিটি। এগুলো কিন্তু এত বোঝার থেকে তোমার ডিটেলে মুখস্থ করে রাখতে হবে যে ভাইটাল ক্যাপাসিটি কার কার যোগফল, ইআরভি, টিভি, আইআরভি। লাস্ট একটা ডিটেলে ডেসক্রিপশন দিইনি, শুধু বলে দেওয়া হয়েছে টোটাল লাং ক্যাপাসিটি। এই টোটাল লাং ক্যাপাসিটি কাকে বলছে? আরভি, ইআরভি, টিভি আর আমাদের আইআরভি। তাহলে ইআরভি, টিভি টাইডাল ভলিউম যেটা আমরা নরমালি ব্রিথ ইন করতে পারি, তাই তো। আর রেসিডুয়াল ভলিউমটা তো যেটা থেকে থাকে, মানে তুমি যতই এয়ার বাইরে বের করে দাও তারপরেও কিন্তু রেসিডুয়াল ভলিউমটা থেকে থাকে। তাই টাইডাল ভলিউম প্লাস আইআরবি প্লাস ইআরবি হলে ভাইটাল ক্যাপাসিটি। তাহলে টাইডাল ভলিউম, ইআরবি, আইআরবি ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি প্লাস আরভি। তাহলে ভাইটাল ক্যাপাসিটি প্লাস আরভি, তাহলে এই তিনটাকে কি লেখা যায়? 1 2 3, তাহলে এটাকে লিখে দেওয়া যায়। তাহলে এটাকে কি লেখা যায়? এটা হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি প্লাস আরভি। তাহলে এইটা প্লাস এইটা, এই দুটো যোগ করলে কি হবে? আমাদের টোটাল লাং ক্যাপাসিটি। ঠিক আছে, তাই টাইডাল ভলিউম কি জিনিস, রেসিডুয়াল ভলিউম কি জিনিস সেটা দেখে নেবে। বলছে ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেন ইন দ্য লাংস আফটার দ্য নর্মাল এক্সপিরেশন।
তাহলে রেসিডুয়াল ভলিউমটা তো চেঞ্জ হবে না, ওটা তো থেকেই যাবে, প্লাস ইআরবি থেকে যাবে। ভাইটাল ক্যাপাসিটি কোনটা? ইআরবি প্লাস টিবি প্লাস আইআরবি, মানে আমাদের টাইডাল ভলিউম মানে 500 ml, যেটা নর্মালি আমরা ব্রিথ ইন ব্রিথ আউট করতে পারি, প্লাস ইআরবি আইআরবি। আর টোটাল লাং ক্যাপাসিটি সবগুলো যোগফল কার কার? ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম। তো এই চারটা দেখে নাও, তাহলে টোটাল আমাদের রেসপিরেটরি ভলিউম এন্ড ক্যাপাসিটি ইজ কমপ্লিট। এবার দেখো, যেটা আমি বলেছিলাম যে রেসপিরেটরি সেন্টার কি করে নার্ভ ইম্পালস আমাদের ইনহেলেশন আর এক্সহেলেশনটাকে কন্ট্রোল করে, সেইটা নিয়ে আমি একটা বুঝিয়ে দেবো। তো তার আগে দেখো, এইটা হচ্ছে উপরের পোর্শনটা আমাদের পন্স, তাহলে এটা হলো পন্স, আর এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা মেডুলা। পন্সে দুটো সেন্টার থাকে, একটার নাম হচ্ছে আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার, তো এইটার নাম হচ্ছে আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার। আর আরেকটা এখানে পয়েন্ট থাকে, তার নাম হচ্ছে আমাদের অ্যাপনিয়াস্টিক সেন্টার। যদি জিজ্ঞেস করা হয় নিউমোট্যাক্সিক সেন্টার আর অ্যাপনিয়াস্টিক সেন্টার কোথায় থাকে, তখন বলতে হবে এটা পন্সে থাকে। আগে সেন্টার কটা দেখিনি, তারপর ডিটেলে আসবো। এবারে আছে আমাদের আরো দুটো সেন্টার মেডুলাতে আছে, একটার নাম হচ্ছে ইন্সপিরেটরি, এই একটার নাম হচ্ছে আমাদের ইন্সপিরেটরি এরিয়া, আর আরেকটার নাম হচ্ছে আমাদের এক্সপিরেটরি এরিয়া। তাহলে এটার নাম হচ্ছে এক্সপিরেটরি এরিয়া। তাই টোটাল এই দুটো। এবারে আমাদের যে নর্মাল ব্রিদিং হয়, সেই যে নর্মাল ব্রিদিং এ কিন্তু অ্যাক্টিভেশনটা থাকে কিন্তু ইন্সপিরেটরি এরিয়া। এই ইন্সপিরেটরি এরিয়াই কিন্তু আমাদের নর্মাল ব্রিদিংটাকে কন্ট্রোল করে, যে আমাদের যে ব্রিদ ইন ব্রিদ আউট হচ্ছে সেটাকে কন্ট্রোল করে ইন্সপিরেটরি এরিয়া, যেটা কোথায় থাকে? মেডুলাতে থাকে। কিভাবে কন্ট্রোল করে? ইন্সপিরেটরি এরিয়া 2 সেকেন্ডের জন্য নার্ভ ইম্পালস পাঠায়। কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে আমাদের ইন্সপিরেটরি এরিয়া 2 সেকেন্ডের জন্য নার্ভ ইম্পালস পাঠায় ডায়াফ্রাম, আর এদিকে হচ্ছে আমাদের পাঠায় এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। তোমরা খুব ভালো করে জানো, এই যে আমাদের ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস, এরা দুজন যদি কন্ট্রাক্ট করে তাহলে কি হবে? আমাদের ইনহেলেশন হবে, লাংস ক্যাপাসিটি ভেতরে বেড়ে যাবে। কেন? কন্ট্রাকশন করলে ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসে, রিব কেজ উপরের দিকে উঠে যায়, ভিতরে ভলিউমটা ইনক্রিজ করে যায়, তখন কি ইনহেলেশন হবে। কেন? প্রেসার কমে গেলে বাইরে থেকে এয়ারটা ভিতরে চলে আসবে, নাক দিয়ে আমাদের লাংসে এন্টার করবে। তো এটা 2 সেকেন্ডের জন্য হয়। তাহলে ইন্সপিরেটরি এরিয়া 2 সেকেন্ডের জন্য নার্ভ ইম্পালস পাঠায় ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলসে, ঠিক আছে? তাহলে এই যে 2 সেকেন্ড, টোটাল 2 + 2 4 না, একসাথেই পাঠাচ্ছে। ডায়াফ্রামকে পাঠাচ্ছে ফ্রেনিক নার্ভের সাহায্যে, আর আমাদের এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলসে নার্ভ ইম্পালস পাঠাচ্ছে ইন্টারকস্টাল নার্ভের সাহায্যে, ঠিক আছে? তাহলে কি হলো? ইন্সপিরেটরি এরিয়া ডায়াফ্রামকে নার্ভ ইম্পালস পাঠায় ফ্রেনিক নার্ভের সাহায্যে, আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলকে নার্ভ ইম্পালস পাঠায় ইন্টারকস্টাল নার্ভের সাহায্যে। 2 সেকেন্ড ধরে নার্ভ ইম্পালস ডায়াফ্রামে গেল আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলসে গেল, এর ফলে কি হলো? আমাদের ইনহেলেশন হয়ে গেল, 2 সেকেন্ডের জন্য ইনহেলেশন হয়ে গেল। এবারে 2 সেকেন্ডে ইনহেলেশন যে হলো, তারপরে এই নার্ভ ইম্পালসটা 3 সেকেন্ডের জন্য স্টপ হয়ে যাবে। তাহলে 2 সেকেন্ড হয়ে যাওয়ার পরে, তাহলে এখানে কোথায় লেখা দেখে, 2 সেকেন্ডের জন্য নার্ভ ইম্পালস দেওয়ার পরে 3 সেকেন্ডের জন্য স্টপ হয়ে যাবে, নার্ভ ইম্পালস হচ্ছে স্টপ করে দেবে। যখন এটা স্টপ হয়ে যাবে, নার্ভ ইম্পালস স্টপ, এটা কোনটা স্টপ হচ্ছে? নার্ভ ইম্পালস। তাহলে নার্ভ ইম্পালস যদি স্টপ হয়ে যায়, তাহলে কি হবে? এই ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস কিন্তু আবার রিল্যাক্স করতে শুরু করবে। তার মানে বলতে চাইছি, এই যে 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড কি হয়? এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট হয়, এটা হচ্ছে আমাদের কন্ট্রাকশন হয়, ঠিক আছে? আর প্লাস হচ্ছে 3 সেকেন্ডের জন্য কি হয়? রিল্যাক্স করে, ঠিক আছে? তাহলে 3 সেকেন্ড যখন রিল্যাক্স করবে, তখন কিন্তু কোনো নার্ভ ইম্পালস যাচ্ছে না। তাহলে ইন্সপিরেটরি যে এরিয়া আছে, সেই ইন্সপিরেটরি এরিয়া 2 সেকেন্ডের জন্য নার্ভ ইম্পালস পাঠায় ডায়াফ্রাম কে আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস কে। এর ফলে ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্রাক্ট করে যায়। কন্ট্রাকশনের পরেই 3 সেকেন্ড ধরে সে, আর 3 সেকেন্ড ধরে সে কিন্তু কোন রকম ইম্পালস আর পাঠাচ্ছে না। তখন কি হবে? 3 সেকেন্ড ধরে যে নার্ভ ইম্পালসটা স্টপ আছে, তার মানে কি হবে? যে 3 সেকেন্ডে ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল রিল্যাক্স করবে। তার 3 সেকেন্ড ধরে কি হবে? ওটা আবার এই মাসেল দুটো রিল্যাক্স করলে ভেতরে ভলিউম কমে যাবে, ভলিউম কমে গেলে ভিতরে প্রেসার বেড়ে যাবে, ভিতরে প্রেসার বেড়ে গেলে কি হবে? আমাদের বাতাসটা বাইরে, এয়ারটা বাইরের দিকে চলে যাবে, কারণ বাইরের প্রেসারটা তখন কি হচ্ছে? কম আছে।
তো এবার এই যে কাজ করছে ইন্সপিরেটরি এরিয়ায়, তো নিজে থেকে কাজ করছে না, একে দিয়ে কাজ করানো হচ্ছে। কে কাজ করাচ্ছে? এরা দুজন, নিউমোট্যাক্সিক সেন্টার আর অ্যাপনিয়েস্টিক সেন্টার। এই অ্যাপনিয়েস্টিক সেন্টার কি করে? অ্যাপনিয়েস্টিক সেন্টার একে 2 সেকেন্ডের জন্য কি হয়, 2 সেকেন্ডের জন্য অ্যাক্টিভ করে। তাহলে কি হলো, অ্যাপনিয়েস্টিক সেন্টার 2 সেকেন্ডের জন্য অ্যাক্টিভ করে কাকে? ইন্সপিরেটরি এরিয়াকে। তখন ইন্সপিরেটরি এরিয়া ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলকে কি করে? অ্যাক্টিভ রাখে। বোঝা গেল? এবারে যে 2 সেকেন্ড হয়ে যাবে, নিউমোটক্সিক সেন্টার, এই যে সেন্টারটা আছে, এই সেন্টারটা একে 3 সেকেন্ডের জন্য স্টপ করে দেবে। তাহলে কি করে দেবে? এই সেন্টারটা কি করলো? 3 সেকেন্ডের জন্য কি করলো? স্টপ করে দিল, নার্ভ ইম্পালসটা বন্ধ করে দিল। যেই 2 সেকেন্ড অ্যাক্টিভ রাখবে, 3 সেকেন্ড থেকে আবার নিউমোটক্সিক সেন্টারটা 3 সেকেন্ড কি করবে? স্টপ করে দেবে। তাহলে এ যদি একে নার্ভ ইম্পালসটা কাট আউট করে দেয়, তাহলে এ এখানে কোনো নার্ভ ইম্পালস পাঠাতে পারছে না। তাহলে এই 3 সেকেন্ডে এখানে যেহেতু নার্ভ ইম্পালস পাঠাতে পারছে না, তখন ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল কি করবে? রিল্যাক্স করে যাবে। তখন রিল্যাক্স করলে ভিতরে ভলিউম ছোট হয়ে যাবে, প্রেসার বেড়ে যাবে, তখন এক্সপিরেশন হয়ে যাবে বা এক্সালেশন হয়ে যাবে। তাহলে আবার বলছি, আমাদের পন্সে দুটো সেন্টার থাকে, নিউমোটক্সিক সেন্টার, অ্যাপনিয়েস্টিক সেন্টার। এরা দুজন মিলে কাকে টার্গেট করে? সেটা হচ্ছে আমাদের ইন্সপিরেটরি এরিয়া। অ্যাপনিয়েস্টিক সেন্টার যে সিগন্যাল পাঠায়, তার জন্য ইন্সপিরেটরি এরিয়া 2 সেকেন্ডের জন্য অ্যাক্টিভ থাকে। তাহলে অ্যাপনিয়েস্টিক সেন্টার 2 সেকেন্ড ধরে একে সিগন্যাল দেয়, তখন এ ইনহেলেশন করার জন্য ফ্রেনিং নার্ভের সাহায্যে নার্ভ ইম্পালস পাঠায়, তাহলে কন্ট্রাকশন হয়। যেই 2 সেকেন্ড হয়ে যাবে, লাংস এয়ার নিয়ে নিল, তখন নিউমোট্যাক্সিক সেন্টার কি করবে? এইখানটায় 3 সেকেন্ডের জন্য স্টপ করে দেবে। কাকে? ইন্সপিরেটরি এরিয়াটাকে। ইন্সপিরেটরি এরিয়াটা যদি স্টপ করে দেয়, তাহলে স্টপ করে দিলে কি হচ্ছে? স্টপ করে দেওয়ার সাথে সাথে তাহলে এ নার্ভ ইম্পালস পাঠাতে পারছে না, তখন আমাদের 3 সেকেন্ড ধরে এক্সপিরেশন হবে। তাই টোটাল কত সেকেন্ড লাগলো? টোটাল হচ্ছে 2 সেকেন্ড প্লাস 5 আমাদের 3 সেকেন্ড। তাই টোটাল 5 সেকেন্ড লাগে ইন্সপিরেশন আর এক্সপিরেশন করতে। তাহলে 1 মিনিটে কত? 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে 60/5, টোটাল নরমালি 12 বার আমাদের ইন্সপিরেশন এক্সপিরেশন হয়। তো ভ্যালুটা দেয়া থাকে, কত দেয়া থাকে? 12 থেকে 14 বার। বুঝে গেল? তাহলে 2 সেকেন্ডের জন্য কন্ট্রাকশন হবে, ইন্সপিরেটরি এরিয়া নার্ভ ইম্পালস পাঠাবে, কার সাহায্য নিয়ে? অ্যাপনিয়েস্টিক সেন্টারের জন্য। অ্যাপনিয়েস্টিক সেন্টার ওকে নার্ভ ইম্পালস পাঠাতে বলছে। 2 সেকেন্ড হয়ে যাওয়ার সাথে সাথে নিউমোটক্সিক সেন্টার 3 সেকেন্ডের জন্য এই এরিয়াটাকে স্টপ করে রাখবে, কোনো নার্ভ ইম্পালস পাঠাতে দেবে না। তখন কি হবে? এক্সপিরেশন হয়ে যাবে। তাই টোটাল 3 সেকেন্ড, এদিকে 2 সেকেন্ড, এদিকে 3 সেকেন্ড, তাই টোটাল 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে যে হয়ে গেল আমাদের, তাহলে একটা পুরো ইনহেলেশন এক্সহেলেশন কমপ্লিট করতে 5 সেকেন্ড লাগে, তাহলে 1 মিনিটে টোটাল 12 বার লাগে। তো আজকের হচ্ছে এই টোটাল ক্লাস রেসপিরেটরি সেন্টার বুঝে নিলে। ডিজিজ গুলো আমি আজকের এখানে বললাম না, এটা তোমরা আগে দেখে নাও। নিউমোটক্সিক সেন্টার, অ্যাপনিয়েস্টিক সেন্টার, এক্সপিরেটরি এরিয়া, ইন্সপিরেটরি। আচ্ছা, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, এইটা বলে দিই। এই এক্সপিরেটরি এরিয়াটা নরমালি কিন্তু ইনঅ্যাক্টিভ। এটা কি হয়? নরমালি ইনঅ্যাক্টিভ। নরমালি কি হয়? ইনঅ্যাক্টিভ, এর কোনো কাজ নেই, নরমালি ইনঅ্যাক্টিভ। কিন্তু যখন আমরা ফোর্সফুল ব্রিদিং করবো, খুব জোরে দৌড়াবো বা কেউ তাড়া করেছে, ছুটেছি, তখন কিন্তু এই এক্সপিরেটরি এরিয়াটা অ্যাক্টিভেট হবে। তাহলে একে অ্যাক্টিভেট করবে কে? তখন এই ভদ্রলোক একে অ্যাক্টিভেট করবে তোমাদের যখন এর দরকার পড়বে, মানে যখন ফোর্সফুল এ করবে আগে। বোঝা গেল? তাহলে নরমালি কিন্তু এক্সপিরেটরি এরিয়া কোনো কাজ করে না, কিন্তু যখন আমরা দেখতে পাবো যে আমাদের ফোর্সফুল ব্রিদিং দরকার, তখন কিন্তু এ কে অ্যাক্টিভেট করবে, তখন বাকি কাজটা করবে। দেখে নাও। তাহলে এই হচ্ছে আজকে ক্লাস। রেসপিরেটরি সেন্টারটাও করিয়ে দেওয়া হলো, এইটা একটু ভালো করে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে? তো ওভারঅল এই চ্যাপ্টারটা আজকে প্রায় শেষ করে দিলাম। এবার এর ভিতরে যে ডিজিজ গুলো আছে, ডিজিজ সংক্রান্ত অন্য একটা ভিডিও বানাবো। 2-1টা চ্যাপ্টার হয়ে গেলে, দুটো চ্যাপ্টার একসাথে আমরা ডিজিজ করবো, তখন এইগুলো আবার অল্প অল্প করে ডিজিজ পড়াতে গেলে তখন বোঝাতে সুবিধা হবে, তখন তোমরা আবার বুঝতে পারবে। তো আজকের আমরা তাহলে রেসপিরেটরি সেন্টারটা কমপ্লিট করলাম, ক্যাপাসিটি গুলো কমপ্লিট করলাম, সেলুলার রেসপিরেশন, আমাদের ইন্টারনাল রেসপিরেশন, এক্সটার্নাল রেসপিরেশন, এগুলো সব করলাম। পুরো ক্লাস 3টে ভিডিওর মধ্যে আছে, ডিজিজ ছাড়া। তো এই ক্লাসটা তোমরা করো ভালো করে, এটা নিটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে নিটে এখান থেকে বিশাল কোশ্চেন আছে। তো ভালো করে এটা খাতায় নোট করে রাখবে যে কে কাকে অ্যাক্টিভেট করছে। না বুঝতে পারলে বলবে কমেন্ট করে, আবার পরবর্তীকালে যখন ভিডিও করব এই ডিজিজ গুলো, তখন আবার বলে দেওয়া হবে যে আমাদের নিউমোটক্সিক সেন্টার 3 সেকেন্ডের জন্য স্টপ করে রাখে, অ্যাপনিয়েস্টিক সেন্টার 2 সেকেন্ডের জন্য অ্যাক্টিভ করে রাখে। কাকে? না ইন্সপিরেটরি এরিয়াকে।
এ যদি অ্যাক্টিভেট থাকে তাহলে এদের দুজনকে নার্ভ ইম্পালস পাঠিয়ে কন্ট্রাকশন করাবে, ইনহেলেশন হবে। আর যখন এ ইনঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তখন কোনো নার্ভ ইম্পালস পাঠাতে পারবে না 3 সেকেন্ডের জন্য, তখন এটা আবার তখন এক্সালেশন হবে। এই হচ্ছে টোটাল ক্লাস। আই থিঙ্ক ভালো লাগবে, তুমি বুঝতে পারবে ওটা। বন্ধুদের সাথে পুরো ক্লাসগুলো শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কারোর কোনো অসুবিধা থাকে কমেন্ট করবে, যত বেশি স্প্রেড করবে তাহলে যাদের সত্যিকারের ক্লাসগুলো দরকার তারা কিন্তু ক্লাসটা করতে পারবে। ঠিক আছে।